সবার মধ্যে এনার্জি আছে? আচ্ছা, আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, আমরা সেন্টেন্স ট্রান্সফর্ম করব, কিন্তু তার কোনো অর্থের চেঞ্জ হবে না, তাই তো? মানে অর্থ যেন সেম থাকে। সেন্টেন্স ট্রান্সফরমেশন মানে এমনটা নয় যে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলছে মানে আমি অর্থ চেঞ্জ করে দেবো, বা নেগেটিভ থেকে পজিটিভ করতে বলছে মানে অর্থ চেঞ্জ করে না, অর্থ একই থাকবে, শুধু ট্রান্সফর্ম হবে। এবার এই ট্রান্সফর্মের যে বিষয়টা আমরা এখানে দেখব, একদম খুব সুন্দরভাবে আমি একদম সূত্রের মধ্যে দিয়ে রুলস তৈরি করেছি। রুলস আগে আসেনি, আগে সেন্টেন্স তৈরি হয়েছে, আগে কথা এসেছে, আগে বাক্য এসেছে, আগে প্যারাগ্রাফ এসছে, তারপর সেখান থেকে রুলস তৈরি করা হয়েছে। তো সেই রকম রুলস এর মধ্যে দিয়ে আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে জিনিসগুলোকে বুঝবো, শুধু রুলস মুখস্থ নয়, আমরা সত্যি বুঝবো হ্যাঁ এখানে তো এটাই প্রয়োজন, তাই এটা এখানে এসেছে, আসা উচিত, এবং সেই যে আসা উচিত তার মানে সেটা তোদের মনের মধ্যেও থেকে যাবে, যেহেতু এটা ওখানে আসা উচিত তাই তোদের মনের মধ্যেও থেকে যাবে। তাই শুধু রুলস মুখস্থ নয়, আমরা রুলস এর মধ্যে দিয়ে সেন্টেন্স সুন্দরভাবে বুঝবো, এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যেখানে রুলস এত সুন্দরভাবে সব জায়গায় পাওয়া যায় না, সেটা আমি সুন্দর করে গুছিয়েছি। আজকের ক্লাসে আমরা 10টা রুলস নিয়ে আলোচনা করব, সুন্দরভাবে বুঝবো, যাতে পরীক্ষার খাতায় আমরা তার ছাপ ফেলতে পারি, সুন্দরভাবে করতে পারি। ন্যারেশন ভয়েস রুলস অনুযায়ী সুন্দরভাবে করা যায়, ট্রান্সফরমেশন সবসময় করা যায় না, কিন্তু তার ম্যাক্সিমাম অংশ রয়েছে যেটা রুলসের আওতায় আনা যায়, আমি সেটাই আনার চেষ্টা করেছি। আমরা এবার ক্লাসটা শুরু করব। দেখো কি লেখা আছে, আমরা সুন্দর করে বুঝে জিনিসগুলো করব। ট্রান্সফরমেশন শব্দটির অর্থ হলো রূপান্তর, মানে পরিবর্তন হওয়া। আমরা জানি, আমরা অনেক কিছুই জানি, কিন্তু তাও জানবো। রিভাইজ হচ্ছে, যারা জানে তাদের কাছে রিভাইজ হচ্ছে, যারা জানে না তাদের কাছে জানা হচ্ছে। সবার জন্য প্রয়োজন, রিভাইজটাও প্রয়োজন, প্রথমবার জানাও প্রয়োজন। তাহলে ট্রান্সফরমেশন মানে রূপান্তর। সুতরাং যে কোনো এক ধরনের সেন্টেন্সকে অন্য ধরনের সেন্টেন্সে রূপান্তর করাই হলো ট্রান্সফরমেশন, এটা আমরা জানি। তো তবে রূপান্তরের সময় আমাদের খেয়াল রাখতে হবে সেন্টেন্সের মূল ভার্ব যেন পরিবর্তন না হয়। মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, টেন্স একই থাকবে, ঠিক আছে? টেন্স একই থাকবে, ভার্ব মানেই বলতে চাই যে টেন্স একই থাকবে, এবং অর্থও যেন চেঞ্জ না হয়। অর্থ, গঠন, ডিগ্রি, হ্যাঁ বা না প্রকাশ ইত্যাদির উপর ভিত্তি করে সেন্টেন্সকে বিভিন্ন ভাবে সাজানো যায়, ঠিক আছে? তাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে বিভিন্ন ধরনের হয়ে থাকে। আচ্ছা, আমরা নর্মালি যদি এই জায়গাটা বোঝার চেষ্টা করি, সেন্টেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সেন্টেন্স যদি অর্থের দিক থেকে দেখি, সেন্টেন্স 5 প্রকার, যদি গঠনের দিক থেকে দেখি 3 প্রকার, আর ভয়েস চেঞ্জ তো 2 প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ, আর ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। জাস্ট এটা একটা বেসিক একটা ধারণা দেওয়া হলো। এবার আমরা জানি সেন্টেন্স অর্থ অনুযায়ী 5 প্রকারের হয়ে থাকে। আমরা প্রথম অংশে আমরা এই 5 প্রকার নিয়ে এখন আলোচনা করব। দেখো 5 প্রকারের মধ্যে মেন যেটা জিনিস আমাদের জানতে হবে, যেটা আমাদের এক্সামে আসে, সেটা হচ্ছে একটা অ্যাফিরমেটিভ সেন্টেন্স যদি দেওয়া হয়, তাকে আমরা কি করে চেঞ্জ করব। একটা সেন্টেন্স যদি অ্যাফিরমেটিভে থাকে এবং তোমাকে যদি বলে নেগেটিভে করো, অ্যাফিরমেটিভ মানে হ্যাঁ বাচক, আর নেগেটিভ মানে না বাচক, অর্থের কোনো পরিবর্তন হবে না। আমি ভাত খেয়েছি কে ভাত খাইনি করা যাবে না, অর্থ একই থাকবে, শুধু চেঞ্জ কি করে করব সেই রুলস এর মধ্যে দিয়ে জিনিসগুলো বোঝানো হচ্ছে। রুলস গুলো খুব দরকারি, প্রয়োজনীয়। ক্লাসটা মন দিয়ে করো, তারপর তোমরা চাইলে টুকে নেবে, অথবা পুরো ক্লাসের পিডিএফ অ্যাপ্লিকেশনে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ডাউনলোড করে খাতায় টুকে নিতে পারো, বা বাইরে থেকে বের করে নিতে পারো। আমি এখন ক্লাসটা বোঝাবো, ক্লাসটা ভালো করে আগে মন দিয়ে বোঝো। দেখো আমাদের রুলস 1 কি বলছে। যদি মানে তোমাকে অ্যাফিরমেটিভ মানে হ্যাঁ বাচক, নেগেটিভ মানে না বাচক, তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিল হ্যাঁ বাচকে, না বাচকে করো, অথবা না বাচকে দিল হ্যাঁ বাচকে করো, কি করে করব? তোমরা কি দেখে বুঝবে জিনিসটা কেমন হয়ে রয়েছে? তোমাকে সেন্টেন্সের মধ্যে এই জিনিসগুলো দিতে পারে, অনলি দিয়ে দিল, অ্যালন, মেয়ারলি, এই ধরনের জিনিস যদি তোমার থাকে সেন্টেন্সে, তখন কি করবে? তুমি সেই স্থানে নান বাট করবে। কখন? যদি ব্যক্তি থাকে, মানে কোনো মানুষ। তুমি নাথিং বাট করবে কখন? যদি কোনো বস্তু থাকে। অথবা যদি সংখ্যা বোঝায়, তাহলে তুমি নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা করতে পারো। এটা কি সেন্টেন্সের মধ্যে দিয়ে রুলস তৈরি করা হয়েছে। এবার সেন্টেন্স দেখে রুলসটাকে আমি মিলিয়ে নেব। চলো দেখি। এই যে অ্যাফিরমেটিভ, এই যে নেগেটিভ, তোমাকে দিল অ্যাফিরমেটিভে, বললো নেগেটিভে পরিবর্তন করো। সেন্টেন্সটা কেমন? অনলি গড ক্যান হেল্প আস, মানে শুধুমাত্র ভগবান আমাদেরকে সাহায্য করতে পারে। এরকম একটা সেন্টেন্স তোমায় দিল, তোমায় কি করতে হবে? নেগেটিভে করতে হবে। তখন তুমি কি করবে? ভগবানকে তুমি কার সাথে তুলনা করবে? এখানে বস্তু বলবে, সংখ্যা বলবে, ব্যক্তি বলবে, কি বলবে? ভগবানকে মানুষের সাথে তুলনা করতে হবে, কারণ ভগবান তো মানুষ রূপেই আমাদের পৃথিবীতে এসেছিল। তাহলে ব্যক্তির জন্য কি বসাবো আমরা? নান বাট।
তাহলে জাস্ট অনলির জায়গায় আমরা নান বাট বসিয়ে দিলাম, আর কিছুই করতে হবে না, বাদ বাকি এখানে যা আছে তাই বসিয়ে দেবো, কমপ্লিট সেন্টেন্স। এটাই আমাদের পরীক্ষার সময় আসলে ছেড়ে দিয়ে আসতে হয় বা পাশের জন্য খাতা দিয়ে করতে হয়, আর সেই দিন কিন্তু নেই। এবার আমরা সুন্দরভাবে রুলসটা বুঝে নেবো। যদি অনলি দিয়ে কোনো সেন্টেন্স থাকে আর যদি বলে আমাকে চেঞ্জ করো, তখন আমি কি করব, নান বাট আনবো যদি সেটা ব্যক্তি বোঝায়। যদি সেটা বস্তু বোঝায়, বলতো বস্তু, তাহলে কি বসাবো, নাথিং বাট, তাই তো। তাহলে সেন্টেন্সটা কেমন হতে পারে, হি হ্যাজ অনলি এ বল, তার কাছে আছে শুধু একটা বল। তাহলে অনলিটা এখানে কোথায় আছে, ঠিক যেখানে আছে আমিও সেন্টেন্সে ঠিক সেইখানেই বসাবো। হি হ্যাজ যেমন আছে তেমন বসালাম, অনলির জায়গায় নাথিং বাট বসিয়ে দিলাম, তারপর এটা যেমন আছে তেমনই বসিয়ে দিলাম। বোঝা গেল সবার, বুঝতে পারছি আমরা? আচ্ছা, তারপরটা দেখো, তারপরটা আমি পরে দেখাচ্ছি। যাই হোক, এই দুটো বুঝতে পেরেছি তো আমরা। তো আমাদের কিন্তু জিনিস চেঞ্জ করে দিতে পারে, হ্যাঁ, আমাদের বিভিন্ন জিনিস দিতে পারে, শুধু আমরা দেখবো অনলিটা আছে কিনা। শুধু অনলি না, অনলি ছাড়া এখানে অ্যালন, মেয়ারলি এইসব জিনিসও থাকতে পারে। সবকিছু দিয়ে তো এক্সাম্পল করাতে গেলে বাকি রুলস গুলো হবে না, জাস্ট আমরা কনসেপ্টটা শিখে রাখবো এবং সেগুলোকে প্রয়োগ করব। সামনের ক্লাসে এগুলোর থেকে প্রশ্ন করা হবে, তখন ভালো করে সবাই বাড়ি থেকে রেডি করে আসবে জিনিসগুলো। আচ্ছা, এখানে কি আছে, হি হ্যাজ অনলি 10 রুপিস, তাই তো, অনলি আছে। এবার 10 রুপিস এটা তো সংখ্যাই বোঝাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি বসাবো, হি হ্যাজ যেমন আছে তেমনই বসালাম, অনলির জায়গায় কি বসালাম, নট মোর দেন, অথবা তুমি নট লেস দেনও বসাতে পারো। হ্যাঁ, 10 রুপিস যেমন আছে তেমনই বসিয়ে দিলাম। বুঝতে পেরেছি এই জায়গাটা? তাহলে অর্থ দেখো চেঞ্জ তো হচ্ছে না, এখানে বলছে হি হ্যাজ অনলি 10 রুপিস, তার আছে শুধুমাত্র কত, 10 টাকা। তার মানে তার কাছে 10 টাকার বেশি নেই, তার কাছে 10 টাকার কম নেই। অর্থ তো একই দাঁড়াচ্ছে, চেঞ্জ তো হলো না। আমরা ট্রান্সফর্ম করে দিলাম কিসে, নেগেটিভে। কি করে বুঝলাম, নট নিয়ে চলে এসেছি। দেখো এই যে নাথিং নেগেটিভ, নান নেগেটিভ, নেগেটিভ করতে গেলে নট, নান, নো, নাথিং এগুলো আনতে হবে। তো রুলস 1 আমরা বুঝেছি সবাই। পিডিএফটা আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিজেরা লিখে নিও বা বের করে নিও, যেটা সুবিধা। আমার মনে হয় বাড়িতে খাতায় লিখে নিলেই বেশি ভালো। আর যদি কারো মনে হয় না গোছানো জিনিস নোটস চাই, তোমরা বের করে নেবে, যার যেটা ভালো হয়। কিন্তু ওই শুধু দেখলাম, দর্শন করলাম, বুঝলাম, কিন্তু বাড়িতে গিয়ে আর একবারও দেখলাম না, সব তোমার চলে যাবে। আচ্ছা, যদি আমাদেরকে বলা হয়, আমরা কিন্তু কি করছি, আমরা কিন্তু অ্যাফিরমেটিভ থেকে নেগেটিভ করছি, এখানে সবকটাই কিন্তু তাই, মানে হ্যাঁ বাচককে না বাচক করতে হবে, তাই তো। তাহলে এবার তোমার হ্যাঁ বাচকের সেন্টেন্স এমন থাকতে পারে, সেন্টেন্সের মধ্যে মাস্ট রয়েছে, হ্যাভ টু রয়েছে, হ্যাজ টু রয়েছে, থাকতেই পারে। তখন আমরা কি করব, তার জায়গায় ক্যান নট বাট, ক্যান নট বাটের সাথে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে, অথবা আমি যদি ক্যান নট হেল্প লিখি তাহলে ভার্বের আইএনজি হবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আবার আমি রিপিট করছি, যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এই সব দিয়ে সেন্টেন্স থাকে, দেখি এই যে অ্যাফিরমেটিভ, এই যে নেগেটিভ, দেখো উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, আমাদের অবশ্যই আমাদের প্যারেন্টসকে মান্য করা উচিত, তারা আমাদের দেখভাল করছে। তাহলে আমরা এখানটা কি করব, এই যে মাস্ট দেখতে পেয়েছি, তাই না? তাহলে মাস্ট যে জায়গাটা আমরা দেখব, সেখানে কি করব, ক্যান নট বাট বসাবো। আর ওই যে বললাম ক্যান নট বাট বসালে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব হচ্ছে অবে, ব্যাস হয়ে গেল। বাদ বাকি যেমন আছে তেমনই লিখে দেবো, আওয়ার প্যারেন্টস, আওয়ার প্যারেন্টস। এবার আমি যদি করি উই ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প করি, আগেরটা বাট করেছি, হেল্প করলে ভার্বের সাথে আইএনজি, অবেইং আওয়ার প্যারেন্টস। ভালো করে বোঝার চেষ্টা করো, সবাই বুঝতে পারলে আমি এগোবো। আচ্ছা, রুলস 3 তে দেখো কি বলা হচ্ছে। আমরা রুলস 1 2 খুব সুন্দরভাবে বুঝেছি তো সবাই। এই রুলস 1 2 দিয়ে প্রচুর মানে এক্সাম্পল পরীক্ষায় আসে, যেন ভুল না হয়। আচ্ছা, যদি আমরা বোথ আর অ্যান্ড দেখতে পাই, বোথ মানে দুজনকে বোঝায়, তাই না? দুজন যখন বোঝাবে, অ্যান্ড তো থাকবে তার মাঝখানে, তখন আমরা যখন নেগেটিভে করব, তখন আমরা নট অনলি বাট অলসো কে আনবো। হ্যাঁ, নট অনলি বাট অলসো। আচ্ছা, তাহলে এক্সাম্পল দেখি, অ্যাফিরমেটিভ থেকে নেগেটিভ করতে হবে। বোথ দিয়ে কেমন ভাবে দিতে পারে, বোথ কে কে, রিজু অ্যান্ড রিয়া ওয়ার এক্সাইটেড, তাহলে রিজু রিয়া দুজনই এক্সাইটেড, তাই তো, বোথ আছে। আমরা কি করব, প্রথমে যে আছে রিজু, তার আগে নট অনলি লিখবো। হ্যাঁ,
তারপরে যে আছে রিয়া, তার আগে বাট অলসো লিখবো, তারপর এখানে যা আছে তাই লিখে দেবো। এইভাবে রুলস যদি মনে রাখতে পারি তাহলে কঠিন এগুলো করা। তাহলে অর্থের চেঞ্জ হলো না। নট অনলি রিজু বাট অলসো রিয়া ওয়ার এক্সাইটেড। শুধু রিজু নয়, রিয়াও এক্সাইটেড। অর্থ তো একই বোঝাচ্ছে, দুজন এক্সাইটেড, কিন্তু নেগেটিভ করে ফেললাম কি করে? এই যে নট কথাটা আমরা নিয়ে চলে এসেছি। রুলস 4, রুলস 4-এ দেখো এখানে কি বলা হচ্ছে, যদি অ্যান্ড দিয়ে দুটি শব্দ যদি যোগ করা থাকে, অ্যান্ড দিয়ে, শব্দ মানে ওয়ার্ড বলে, কেউ টুকবি না, অ্যান্ড দিয়ে যদি দুটি শব্দ যোগ করা থাকে তাহলে কি করব? আমরা করব নট অনলি বাট অলসো। কেমন? হি ওয়াজ অবেডিয়েন্ট অ্যান্ড জেন্টেল। দেখো অ্যান্ড দিয়ে এই অবেডিয়েন্ট আর জেন্টেল এই ওয়ার্ড দুটোকে যুক্ত করা হয়েছে, কি দিয়ে? অ্যান্ড দিয়ে। তখন আমরা কি করব, এখানে হি ওয়াজ যেমন আছে তেমনই বসালাম, শুধুমাত্র এই অ্যান্ড এর আগে আর পরে এদের দুজনের জন্য প্রথমের আগে আমরা নট অনলি বসালাম আর পরের জনের আগে আমরা বাট অলসো বসালাম, তাই তো? ব্যাপারটা বিষয় এখানে জিনিসটা তাহলে আমরা কি বুঝলাম, যদি মানে শুধুমাত্র বোথ আর অ্যান্ড থাকলে যে নট অনলি বাট অলসো আনবো এমনটা নয়, শুধু অ্যান্ড দিয়ে থাকলেও কিন্তু হবে। হ্যাঁ, তো এমন না, এবার তিনটে থাকলে কিন্তু হবে না। তিনটে থাকলে হবে, দুটো থাকতে হবে এবং অ্যান্ড দিয়ে যুক্ত থাকতে হবে। তাহলে শুধু অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে আমরা নট অনলি বাট অলসো আনতে পারি, আর বোথ অ্যান্ড দিয়ে থাকলেও করতে পারি। তবে নট অনলিটা প্রথম ওয়ার্ডের আগে, বাট অলসো পরের ওয়ার্ডের আগে। এটুকু বুঝেছি। রুলস 5-এ কি বলা হচ্ছে দেখো, রুলস 5। আচ্ছা, এভরিওয়ান, তো এভরি কথাটা থাকলেও যথেষ্ট, তাও যা আছে আমি দেখে দিচ্ছি। দেখো এভরিওয়ান, এভরিবডি, এভরি পারসন। এখানে আমরা কি বুঝতে পারলাম? এই তিনটে জিনিস দেখে কি বুঝতে পারলাম? প্রত্যেকটার মধ্যে এভরি নামক এই ওয়ার্ডটা আছে, তাই তো? তাহলে এভরি নামক ওয়ার্ডটার সাথে যদি কোনো একটা কমন নাউন থাকে, এগুলো সব কমন নাউন, ওয়ান একটা কমন নাউন, বডি একটা কমন নাউন, পারসন কমন নাউন। কমন নাউন কাকে বলে? যার মধ্যে দিয়ে কোনো একজনকে বোঝায় না, যার মধ্যে দিয়ে জাতিকে বা অনেককেই বোঝায়, সেগুলো সব কমন নাউন। তো কমন নাউনের আগে যদি এভরি থাকে, অথবা এভরিও নেই কমন নাউনও নেই, শুধু অল রয়েছে, অল, এই দুটো হতে পারে। এবার আমাকে বললো নেগেটিভ করো, তখন আমি কি করব? তখন আমি করব দেয়ার ইজ নো, এটাকে এই ফ্রেজটাকে বসাতে হবে, দেয়ার ইজ নো। তারপরে এটার সাথে যে অ্যাটাচ ওয়ার্ড, সেই অ্যাটাচ ওয়ার্ডটা বসাবো, তারপরে বাট বসিয়ে বাদ বাকি অংশটা লিখে দেবো, বাদ বাকি যা আছে লিখে দেবো। দেখো সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝে নিই আমরা। এই যে অ্যাফিরমেটিভ হ্যাঁ বাচক আমাদের করতে হবে না বাচকে। এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো বসাবো আমরা, তাই তো? এই যে অ্যাটাচ ওয়ার্ড কথাটা অনেকে বুঝতে পারছি না, তাহলে এভরির সাথে যে ওয়ার্ডটা অ্যাটাচ হয়ে রয়েছে সেই ওয়ার্ডটাকে বলা হচ্ছে অ্যাটাচড ওয়ার্ড। তাহলে এভরির জায়গায় আমি কি লিখলাম? এভরির জায়গায় আমি লিখলাম দেয়ার ইজ নো। একদম ভালো করে ধীরে ধীরে বুঝবো। অ্যাটাচ ওয়ার্ডে মাদার আছে, তাহলে এখানেও আমি মাদার যা আছে বসিয়ে দিলাম, তারপরে বাট বসাবো, তাই তো? তারপরে যা আছে পুরোটা বসিয়ে দেবো, লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটা মাই তার বাচ্চাকে ভালোবাসে। তাহলে দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই যে তার বাচ্চাকে ভালোবাসে না। অর্থ একই দাঁড়াচ্ছে। আবার আমি রিপিট করে দিচ্ছি কি করলাম। এভরি থাকলে আমরা দেয়ার ইজ নো বসাবো, অ্যাটাচ ওয়ার্ড মাদার রয়েছে, মাদার বসিয়ে দিলাম, তারপর বাট বসাতে হবে, দেয়ার ইজ নো থাকলে বাট বসাতেই হবে। এই দুটোকেই মেন আর কি আমরা সেন্টেন্সে বসিয়েছি, তারপর এখানে যা আছে তাই বসালাম। এবার এমন হতে পারে এভরি ঠেভরি নেই, এখানে কি আছে? এখানে আছে অল। তাহলে অল দিয়ে সেন্টেন্সটা করে দেখো, অল মাদার লাভস হার চাইল্ড। অর্থ তো একই দাঁড়াচ্ছে, সব মায়েরাই তার বাচ্চাকে ভালোবাসে। তোমাকে এভরি দিল না, অল দিয়েছে, তখনও তুমি এরকমই করবে, দেয়ার ইজ নো মানে সেখানে নেই কোনো এমন মা যে বাচ্চাদের ভালোবাসে না। শুধুমাত্র মা দিয়েই দেবে এক্সাম্পল? যে কোনো কিছু দিয়ে দিতে পারে। সবাই এটা করে, সবাই ওটা করে, সবাই খায়, সবাই দিয়ে দিল, প্রত্যেকে এটা করে, প্রত্যেকে ওটা করে, এইসব দিয়ে দিল, তখন আমরা দেয়ার ইজ নো আর বাট বসাবো। বোঝা গেল? আর অ্যাটাচ ওয়ার্ডটাকে মাথায় রাখতে হবে, এর সাথে যে ওয়ার্ডটা থাকবে সেটাকে আমরা এখানে বসিয়ে দেবো। অ্যাজ সুন অ্যাজ দেখতে পাই, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর স্থানে আমরা কি করব? নো সুনার হ্যাড। এই নো সুনার হ্যাড আর দেন হচ্ছে আলাদা, দেন একটু পরে গিয়ে বসবে।
দেন, দেন নয়, THAN, নট THEN। এক্সাম্পল দেখি আমরা, আমাদের দিয়েছে অ্যাফার্মেটিভে, আমাদের করতে হবে নেগেটিভে। সেন্টেন্সটা কেমন দিতে পারে? অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, কমা দেবে, হ্যাঁ এখানে কিন্তু কমা থাকবে, হি র্যান অ্যাওয়ে। অ্যাজ সুন অ্যাজ কথার অর্থ কি দাঁড়াচ্ছে? যেই মুহূর্তে, যেই মুহূর্তে চোরটা দেখতে পেল পুলিশটাকে, সে র্যান অ্যাওয়ে, পালিয়ে চলে গেল, তাই তো? তাহলে অ্যাজ সুন অ্যাজ, যেই মুহূর্তে, আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখনই থাকবে আমাকে নেগেটিভে করতে বললে আমরা নো সুনার বসাবো, নো সুনার, নো সুনার হ্যাড, হ্যাঁ নো সুনার হ্যাড, ঠিকই আছে, নো সুনার হ্যাড কথাটা আমরা বসাবো। এবার এখানে কিন্তু একটা ব্যাপার আছে, অনেকে ভুল করবে, দেখো অ্যাজ সুন অ্যাজ এর পরে দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম এটা, তাই না? কিন্তু যেই আমি হ্যাড বসাচ্ছি, হ্যাডের পরে কি ভার্বের সেকেন্ড ফর্ম বসে? কি বসে? ভার্বের থার্ড ফর্ম বসে। এই জন্য এখানে স হবে না, এখানে সিন হবে। তাহলে নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, এই যে পুরোটা হয়ে গেল, পুরো সেন্টেন্সটা কমপ্লিট হলো, তারপরে দেন বসলো, দেন বসে বাদ বাকি পরের যে অংশটা আছে পুরোটা বসে যাবে, দেন হি র্যান অ্যাওয়ে। বুঝতে পেরেছি আমরা? তাহলে নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। রুলস 7 দেখো। আচ্ছা এখানে কি আছে? দ্য সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি যখন থাকবে সেন্টেন্সে, আমরা সুপারলেটিভ ডিগ্রি চিনি, ইএসটি থাকে, অ্যাডজেক্টিভের সাথে ইএসটি থাকে আর তার আগে দা থাকে। সব ক্ষেত্রে তা নয়, ভ্যারাইটিসও রয়েছে, কিন্তু এটাই আমরা নর্মালি দেখতে পাই। তাহলে দা দিয়ে যে সুপারলেটিভ ডিগ্রিগুলো আর কি করা হচ্ছে, সেই স্থানে কি করা হবে? নো আদার, তারপর অ্যাটাচ ওয়ার্ড, তারপর ভার্ব, তারপর সো অথবা অ্যাজ এর মধ্যে কোনো একটা, তারপর পজিটিভ ফর্ম, অ্যাজ সাবজেক্ট, কত কিছু। আচ্ছা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা রুলসটাকে খোঁজার চেষ্টা করবো। দেখো, দিল্লি ইজ দ্য বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া, দিল্লি ইজ দ্য বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া। তো প্রথমে আমরা কি করব? নো আদার বসাবো, নো আদার বসিয়ে দিলাম। তারপর কি আছে? অ্যাটাচড ওয়ার্ড, নো আদারের সাথে, মানে অ্যাটাচ ওয়ার্ড হিসেবে আমরা কাকে নেব? যে সিটিটাকে অ্যাটাচ ওয়ার্ড নেওয়া হচ্ছে। তাহলে দিল্লি ইজ দ্য বিগেস্ট সিটি, তাহলে আমরা সিটি বসিয়ে দিলাম, তাই তো? তারপরে কি বসাবো? ভার্ব বসাবো, তাই তো? ভার্ব কাকে বসাবো? ভার্ব হচ্ছে, এখানে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না, যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই তো? ইজ দেখতে পেয়েছি, প্রেজেন্ট টেন্স, তাই এখানে ইজ বসাতে হবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু সিটি তো সিঙ্গুলার, তাই তার সাথে ইজ বসছে। যদি এখানে অনেক কটা থাকতো, অনেক কটা সিটির কথা বলা হতো, তখন তো ইজ হতো না, আর হতো। তারপরে কি আছে? সো বা অ্যাজ এর মধ্যে কোনো একটা বসাতে পারি। আমরা কি বসালাম? অ্যাজ, অ্যাজ বসিয়ে নর্মালি আমরা করি, অ্যাজ বসালাম। তারপরে কি বসাবো? পজিটিভ ফর্ম, এই যে সুপারলেটিভের পজিটিভ ফর্ম, বিগেস্ট, এটাই তো সুপারলেটিভ ফর্ম, তাহলে এর পজিটিভ হচ্ছে কি? বিগ। তারপরে কি বসাবো? অ্যাজ, কোথায় গেল? এই যে অ্যাজ, এই যে অ্যাজ বসিয়ে দিলাম। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে দিল্লিকে নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে দিল্লি, আর বাদ বাকি যে পার্টটা লাস্টে পড়ে থাকবে সেটাকে বসিয়ে দেবো। এবার এই জিনিসগুলো এভাবে মুখস্থ করে করে হবে না, আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে প্র্যাকটিস করবো এবং অর্থটা বোঝার চেষ্টা করব। কি দাঁড়ালো? দিল্লি ইজ দ্য বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া, তাহলে আমাদের সব থেকে বড় শহর হচ্ছে আমাদের দেশের, সেটা হচ্ছে দিল্লি। তাহলে নো আদার সিটি ইন ইজ অ্যাজ বিগ অ্যাজ দিল্লি ইন ইন্ডিয়া, মানে দিল্লির মতো বড় শহর ইন্ডিয়াতে আর নেই, অর্থ একই দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এগুলো আমরা প্র্যাকটিস করতে করতেই পারবো, তাও তোমরা 2-3 বার রুলসটা দেখে নেবে, তাহলে জিনিসগুলো 2-3 বার দেখে নিলে জিনিসগুলো থেকে যাবে। যদি প্রতিশব্দ নট যুক্ত করে বিপরীত শব্দ হবে, মানে প্রতিশব্দ নট যুক্ত করেও তুমি কিছু ক্ষেত্রে বিপরীত করতে পারো। তোমার তো মেন উদ্দেশ্য কি? মানে নট ইউজ করবে আর একটা কি করতে হবে? বিপরীত শব্দ বানাতে হবে, তার মধ্যে দিয়েও তুমি নেগেটিভ করতে পারো, মানে যেটা আমরা নর্মালি ছোটবেলা থেকে ভাবি আর কি, যারা পড়াশোনা করে তাদের জন্য। আচ্ছা সেন্টেন্স কেমন হতে পারে? অ্যাফার্মেটিভ থেকে আমাকে নেগেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভের সেন্টেন্সটা কেমন? আই শ্যাল রিমেম্বার ইউ। দেখো এবার এখানে আমাকে নেগেটিভ করতে হবে, আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। হ্যাঁ, তোমাকে কি করতে হবে? তুমি নট নিয়ে আসো। এবার আমি যদি লিখি আই শ্যাল নট রিমেম্বার ইউ, তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে গেল, আমি তোমায় মনে রাখবো না, তা তো করা যাবে না। তখন কি করবো? রিমেম্বার ওয়ার্ডটা বিপরীত শব্দ করে দেবো, ফরগেট, ব্যাস হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তাহলে নট বসেও আমরা কিন্তু নেগেটিভ করতে পারি, তাই না? তাহলে সেটা কিভাবে করতে পারি? আমরা নট আনবো এবং যে ওয়ার্ডটা আমাকে দেবে সেই ওয়ার্ডটার বিপরীত শব্দ চাই। ঠিক আছে, সাবজেক্ট অবজেক্টের এসব ব্যাপার নয়, মেন যে ওয়ার্ডটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে।
মানে ওয়ার্ড বলতে এখানে আমরা বিপরীত শব্দ কাকে বানালাম? রিমেম্বার মানে কি? মনে রাখা। এটা পার্ট অফ স্পিচে কিসের মধ্যে পড়ে? ভার্বের মধ্যে পড়ে। তাহলে ভার্বটাকে আমাকে বিপরীত করতে হবে আর নট আনতে হবে, ব্যাস। আচ্ছা, রুলস নয়, দেখো যদি অলওয়েজ থাকে, অলওয়েজ, তাহলে অলওয়েজ এর স্থানে আমরা কি করব? আমরা নেভার ইউজ করব। অলওয়েজ থাকলে, তাহলে অলওয়েজ মানে সব সময়, নেভার মানে কখনোই না। তো অলওয়েজ কে নেভার করলেই শুধু হবে না, তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে যাবে। আমাকে কি করতে হবে? আমাকে যে ভার্বটা দেবে সেই ভার্বকে কি করতে হবে? ভার্বের বিপরীত শব্দ করতে হবে, যেটাকে বলে অ্যান্টোনিমস। তাহলে রাহুল অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, রাহুল সব সময় ক্লাস অ্যাটেন্ড করে। তাহলে নেগেটিভ করব, তাহলে রাহুল অলওয়েজ আছে না, অলওয়েজ এর জায়গায় আমি কি করব? নেভার করব। এই যে বলা হলো অলওয়েজ এর জায়গায় নেভার, আর অ্যাটেন্ডের জায়গায় মিস। এবার এখানে মিসেস করতে হবে, যেখানে এখানে অ্যাটেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, ভার্বের শেষে এস বাই এস রয়েছে, তাহলে এখানেও আমাকে ভার্বের শেষে এস বাই এস বসাতে হবে, আর তারপর দা ক্লাস যেমন আছে তেমন বসিয়ে দেবো। ঠিক আছে? এগুলো কিন্তু ক্লাস 9, ক্লাস 8, ক্লাস 10 এর ফাইনাল পরীক্ষার জন্য এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ফাইনাল পরীক্ষায় কিন্তু সবকিছুর একটু লেভেল আপ হয়, গ্রামারের লেভেল আপ, আর গ্রামারের লেভেল আপ মানে এই জিনিসগুলো আসবে। আমরা জানি এই টুটার মানে কি? টি ডবল ও, টু মানে খুব। হ্যাঁ, তাহলে টু টু দিয়ে এই সেন্টেন্স আমাদের ভীষণ কমন, ট্রান্সফরমেশনে এটা ভীষণ আসে। যখন টু আর টু থাকে তখন আমরা সো দ্যাট আর পার্সন অনুযায়ী আমরা, পার্সন এবং টেন্স অনুযায়ী আমরা ক্যান নট আর কুড নট বসাবো। মানে টেন্স প্রেজেন্ট টেন্স যদি হয় পার্সন নয়, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে কুড নট, ব্যাস এইটুকু। সেন্টেন্স দেখি, অ্যাফার্মেটিভে রয়েছে, আমাদের করতে হবে নেগেটিভে। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, এটার মানে কি? দুর্বল। তাহলে সে খুব দুর্বল, টি ডবল টু মানে খুব, তাহলে সে খুব দুর্বল, হাঁটতে পারছে না, তাই না? তাহলে অর্থ চেঞ্জ করব না, আমরা কি করব? প্রথম টু এর জায়গায় আমরা কি লিখব? সো। আর পরের টু এর জায়গায় কি লিখব? দ্যাট। শুধু দ্যাট নয়, শুধু কি দ্যাট, তারপর আমাদের লিখতে হবে হি ক্যান নট অথবা হি কুড নট। হ্যাঁ, এবার টেন্স বুঝে নি, ইজ রয়েছে প্রেজেন্ট টেন্স, তাই তো? তাই আমরা লিখলাম ক্যান নট। যদি ইজ এর জায়গায় ওয়াজ থাকতো তাহলে লিখতাম কুড নট, কারণ ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্সের আর কুড হচ্ছে পাস্ট টেন্সের। রুলস 11। আচ্ছা, অ্যাজ যদি থাকে তখন আমরা কি করব? নট লেস দ্যান করব। অ্যাজ মানে পাশাপাশি দুটো অ্যাজ আসবে এমন না, হ্যাঁ, মাঝখানে কিছু থাকবে তারপর অ্যাজ আসবে। আচ্ছা, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, দেখো সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি, তাহলে অ্যাজ এর পরে ওয়াইজ রয়েছে, অ্যাজ এর পরে আর একটা কিছু রয়েছে, তাই তো? তাহলে প্রথমে অ্যাজ এর পরে কি আছে? এটা ওয়াইজটা কি? অ্যাডজেক্টিভ, আর পরেরটা নাউন, তাই তো? তাহলে আমরা কি করব? সিমি ওয়াজ যেমন আছে তেমনই লিখবো, তাই তো? তারপরে এই প্রথম অ্যাজ এর জায়গায় কি করব? নট লেস, নট লেস বসাবো, দেন নয়। এখানেও দেনের একটা ডিভাইড করতে হবে, দেন পরে আসবে, তারপরে কি আসবে? ওয়াইজ, তাই তো? তারপরে দেন আসবে, তারপরে রিমি। হ্যাঁ, তাহলে আমরা গবেষণা করলে কি পাচ্ছি? আমরা এখানে এটাই বলতে চাইছি, যদি অ্যাজ দিয়ে থাকে তাহলে আমরা নট লেস আর দেন বসাবো, অর্থ একই থাকবে। অর্থ কি দাঁড়াচ্ছে? সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি, মানে সিমি এতটাই ওয়াইজ, জ্ঞানী, ওয়াইজ মানে জ্ঞানী, যতটা রিমি জ্ঞানী। তার মানে সিমি রিমির থেকে কম জ্ঞানী নয়, অর্থ একই দাঁড়াচ্ছে। তাই এখানে কি করলাম? সিমি ওয়াজ প্রথম অ্যাজ এর জায়গায় নট লেস, তারপরে অ্যাডজেক্টিভ যা আছে বসিয়ে দিলাম, পরের অ্যাজ এর জায়গায় দেন, তারপরে যে নাউনটা আছে বসিয়ে দিলাম। বুঝেছি? এই রুলস গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবার যেন খাতায় রুলস লেখা থাকে এবং এক্সাম্পল গুলো সবাইকে লিখে রাখতে হবে। ঠিক আছে? যদি এগুলো আমরা না করি তাহলে শিখলাম ঠিক আছে, ভুলে যাবো, কিন্তু সেন্টেন্সে প্রয়োগ করতে হবে। আমি যেমন টেক্সটের, সবাইকে তো করানো হচ্ছে, মানে টেক্সটের রিডিং হয়ে গেছে, সবারই হয়ে গেছে, পোয়েম এবং প্রায় সবারই হয়ে গেছে। এবার টেক্সটের গ্রামার গুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আসবে, তখন কিন্তু এগুলো বোঝানো হবে, তখন কিন্তু এগুলো থাকলে তোদের বুঝতে সুবিধা হবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।